Hello, everybody. Welcome back to another morning show. I'm Nasif Ahmed, and good morning. So, in the previous episode, I talked about long passages and all the moving parts these sentences might have. So, we talked about how to break these long sentences and how to make a translation of those sentences, or বাক্যগুলোর অর্থ কিভাবে প্রপারলি বোঝা যায়, তাই না? কিভাবে ক্লজগুলোকে ভাঙা যায় বা একটা বাক্যের মধ্যে একাধিক সেন্টেন্স স্ট্রাকচার কি থাকতে পারে, এগুলো নিয়ে আমরা লাস্ট এপিসোডে কথা বলেছিলাম। সেন্টেন্সেস যেগুলো আমি দ্য ইকোনমিস্ট থেকে নিয়েছিলাম, আমি বলেছিলাম যে ইকোনমিস্ট, গার্ডিয়ান, কেমব্রিজ বুকস, ডেইলি স্টার, এইরকম রেপুটেড পাবলিশড সোর্সেস ক্যান বি your way to go if you want to learn long vocabularies like that. So today I have decided to do something different. So আমি বলছিলাম যে আমরা যখন যে গতকাল বা তার আগের এপিসোডেই আমি যখন কথা বলছিলাম অ্যাবাউট লং সেন্টেন্সেস, তখন আমরা এরকম লম্বা লম্বা বাক্য দেখেছি, রাইট? ফর এক্সাম্পল একটা লম্বা বাক্য দেখাই আপনাদেরকে, এটাও দ্য ইকোনমিস্ট থেকে নেওয়া। কি আছে এখানে, কি লিখেছে? বলেছে যে দ্য colonization of the Americas by Europeans was abetted and perhaps made possible by epidemics of smallpox, measles, and influenza brought unwittingly by the invaders, which annihilated many of the original inhabitants. So এই যে একটা লম্বা বাক্য, তাই না? এখানে অনেক কি আছে, হাইফেন আছে, কমা আছে, এইগুলো কিভাবে ব্রেক ডাউন করতে হয়, চপ ডাউন করতে হয়, সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি। অথবা সেন্টেন্সেস লাইক দিস, যেমন এটা পড়েন, কি লিখেছে? লিখেছে evolution's most enthralling insight is that breathtaking complexity can emerge from sustained, implacable, and nihilistic competition within and between organisms. তাহলে যে বড় বড় বাক্য কিভাবে ভাঙতে হয়, we have discussed about that. But today our focus is not that, okay? আমাদের আজকের ফোকাসটা একটু আলাদা. We have a different focus today. So before I start, যারা আছে তাদের সাথে একটু কথা বলে নেই। স্নিগ্ধা, হ্যালো, গুড মর্নিং। মিস্টার গোলাম কিবরিয়া, ওয়ালাইকুম আসসালাম। রাহান খান, হ্যালো, and he says he is new here. All right, so good, no problem. যারা দেখছে, make sure that you share the video, okay? Share করে দেন ভিডিওটা. It would be easier for others to find it, and I want you guys to participate too. আমি চাই যে আজকে আপনারা পার্টিসিপেট করবেন, ওকে? তাহলে আমি আজকে এই কথাটা লিখেছি যে শর্ট এন্ড সুইট। শর্ট এন্ড সুইট মানে ছোট বাক্য, রাইট? ছোট বাক্য। এবং নিচে একটা প্রশ্ন আছে, অর ইজ ইট? তাহলে ছোট বাক্যগুলো কি আসলেই ইজি কিনা, রাইট? ইজ ইট ইজিয়ার টু ডিসাইফার? So sometimes students write too many complex sentences or compound sentences, conditional gerund. আমরা প্রায় কি করি, আমাদের লেখার স্ট্যান্ডার্ডকে বাড়ানোর জন্য, লেখার স্ট্যান্ডার্ডকে আপলিফট করার জন্য আমরা মাঝে মাঝে কি করি, বড় বড় বাক্যই লিখতে থাকি। কন্টিনিউয়াস আমরা বড় বড় বাক্য লিখতে থাকি বা লেখার চেষ্টা করতে থাকি। এটাতে দুটো কাজ হয়, দুটো জিনিস হয়। একটা হলো নাম্বার ওয়ান, যখন অনেকগুলো লম্বা লম্বা বাক্য বা পরপর অনেকগুলো লেন্দি সেন্টেন্সেস থাকে, তখন যে পড়ছে, যে রিডার, সে ইন্টারেস্ট হারিয়ে ফেলে মাঝে মাঝে, অথবা কথার খেই হারিয়ে ফেলে। সো আপনি যদি আপনার অডিয়েন্সের দৃষ্টি আকর্ষণ করতে চান, তাকে এঙ্গেজ রাখতে চান, তাকে তার মনোযোগ ধরে রাখতে চান, তাহলে আপনাকে মাঝে মাঝেই ছোট বাক্য লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট শর্টার সেন্টেন্সেস এভরি ওয়ান্স ইন আ হোয়াইল টু প্রুভ আ পয়েন্ট। আপনি যদি কোনো একটা কথাকে ক্লিয়ারলি বলতে চান, ক্লিয়ারলি একটা পয়েন্টকে জোর দিতে চান, তাহলে সিম্পল সেন্টেন্সের চেয়ে, শর্ট সেন্টেন্সের চেয়ে ভালো কোনো অপশন হতে পারে না। এবং আরেকটা ব্যাপার হলো যে when we write or when we read a long sentence, ওই সেন্টেন্সের অনেক কনটেক্সট থাকে, অনেকগুলো জিনিস দেখে আমরা হয়তো একটা শব্দের অর্থকে ধারণা করে নিতে পারি, কনটেক্সচুয়াল মিনিং করতে পারি। বাট যখন বাক্যটাই ছোট, এবং ছোট্ট একটা বাক্যের মধ্যে যখন দুটা শব্দ আমি জানি না, তখন কিন্তু ওই বাক্যটাকে অর্থ বের করাটা
কোয়াইট ইম্পসিবল হয়ে পড়ে। সো আমাদেরকে এরকম ছোট ছোট বাক্য অ্যাপ্রিশিয়েট করতে হবে, লেখার চেষ্টা করতে হবে। ওকে, সো টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট দ্যাট। সো যারা আছে, আজকে আমি আপনাদেরকে ছোট ছোট বাক্য দেবো এবং আপনারা সেই বাক্যগুলোর অর্থ কমেন্টে লেখার চেষ্টা করবেন। ওকে, জাস্ট রাইট হোয়াট এভার ইউ থিঙ্ক ইজ দ্য কারেক্ট, এবং তাড়াতাড়িও, কুইকলি। হ্যাঁ, এটা ভাববেন না যে আচ্ছা আমি না, অন্য কেউ লেখুক, দেখি কি লেখে তারপরে আমি লিখবো। জাস্ট রাইট হোয়াট এভার ইউ ওয়ান্ট, যেটা মনে হয় সেটা লিখে ফেলবেন। আচ্ছা দেখি, তানভীর, হ্যালো। মিস কামরুন নাহার, হ্যালো ম্যাম। মিস্টার মল্লিক, আই এম ফাইন, থ্যাংক ইউ। রাফি, ওয়ালাইকুম আসসালাম and good morning. Asma, hello. And finally Aki, Arafat Ador, she is mentioning someone. Okay, so again, আমি যেটা বলছিলাম, ছোট ছোট বাক্য আমরা নিয়ে কথা বলবো, right? We will talk about short small sentences. Okay, first one, let's take the first one. এবং আমি আবারও বলছি, এই শর্ট বাক্যগুলোও কিন্তু দ্য ইকোনমিক্স থেকেই নেওয়া। তার মানে কি, এগুলো এমন না যেগুলো স্ট্যান্ডার্ড খারাপ। গত ক্লাসে বা গত এপিসোডে আমি লম্বা বাক্যগুলো, বা একটু আগে যে লম্বা বাক্য দেখালাম, এই যে লম্বা বাক্য কি লিখেছে পড়েন সবাই, যে the colonization of the Americas by Europeans was abated and perhaps made possible by epidemics of smallpox, measles, and influenza brought unwittingly by the invaders, which annihilated many of the original inhabitants. এটা কোত্থেকে নেওয়া? এই যে নিচে আমি সোর্স দিয়ে দিয়েছি, কোত্থেকে নেওয়া? এটা হচ্ছে দ্য ইকোনমিক্স থেকে নেওয়া। একই রকম আবার এই যে পরেরটা, evolution's most enthralling insight is that breathtaking complexity can emerge from sustained, implacable, and nihilistic competition within and between organisms. কোত্থেকে নেওয়া? দ্য ইকোনমিক্স থেকে নেওয়া। তো এরকম এই সেম কাজটা যেটা ইকোনমিক্স থেকে নেওয়া হচ্ছে, বা যেটা এই সোর্স থেকে নেওয়া হচ্ছে, একই রকম সোর্স থেকে সেম রাইটারের লেখা শর্ট সেন্টেন্স আমরা লিখব। ওকে, সো প্রথম যে বাক্যটা দিব সেটা হলো এটা। এটা এই যে দ্য ইকোনমিস্টে আমি পড়ছিলাম সেদিন, গতকাল রাতে আমি ইকোনমিস্টের দুটো আর্টিকেল পড়ছিলাম। একটা আর্টিকেল ছিল প্যান্ডেমিক, এই যে করোনা ভাইরাস নিয়ে, আর একটা ছিল ভ্লাদিমির পুতিনকে নিয়ে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তো ওই দুটা প্যাসেজে আমি, ওই দুটো আর্টিকেলে আমি যে শর্ট সেন্টেন্স গুলো দেখেছি সেগুলোই আমি এখানে দিলাম। তো প্রথমটা হলো, ভাইরাসেস আর unimaginably varied and ubiquitous. লেখেন, অর্থ লেখার চেষ্টা করেন, দেখেন কি হতে পারে। ভাইরাসেস আর unimaginably varied and ubiquitous. unimaginably varied and ubiquitous, এটাও কিন্তু দ্য ইকোনমিক্স থেকে নেয়া। তো এটা কি হবে অর্থটা? আমি আপনাদের ইয়েগুলো দেখছি, আই এম লুকিং অ্যাট দ্য comments that you guys are making. Alright, so বলেন কি হবে? Varied and ubiquitous, what does it mean? Lutfun Nahar, hi ma'am, I'm doing well, thank you. Rahela Khatun, wa alaikum assalam ma'am. And Ahmed Muntaha, hello. This is Tasneem, JSC student. All right, okay. So Rahela Khatun is probably her mother or his mother, right? Okay. So, jara dekhche, try to write what does it mean. Viruses are unimaginably varied and ubiquitous. Varied, variation. Vary মানে ভিন্ন ভিন্ন হওয়া। Varied মানে বিভিন্ন। তার মানে ভ্যারিয়েশন, এটা কিন্তু ভেরি থেকে আসছে নাই। হ্যাঁ, ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ওইটা না। ওকে, ভ্যারিড। তাহলে ভ্যারিড মানে হলো বিভিন্ন রকম। ইউবিকুইটাস, ইউবিকুইটাস মানে কি? ইউবিকুইটাস মানে ইউনিভার্সাল। ইউবিকুইটাস মানে ইউনিভার্সাল, যেটা সব জায়গায় থাকে, সব জায়গায় পাওয়া যায়, সেটাকে বলা হয় ইউবিকুইটাস। তাহলে ভ্যারিড অ্যান্ড ইউবিকুইটাস, ভাইরাসেস আর unimaginably varied and ubiquitous. তাহলে ভ্যারিড কি বললাম? লিখে ফেলেন কমেন্টে, শব্দের অর্থগুলো লিখে ফেলেন। ভ্যারিড মানে বলেছি বিভিন্ন রকম, আর ইউবিকুইটাস মানে ইউনিভার্সাল, বা যেটা সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। তাহলে কি হবে? লেখেন, try to write the meaning of these sentences.
ওকে, আমি একটু শেয়ার করে দিচ্ছি আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। ইউ গাইজ ডু দ্য সেম। ওকে, অলরাইট। তাহলে কে কি লিখেছে দেখি। ভ্যারিড মিনস ভ্যারিয়াস অর ডিফারেন্ট। ইয়েস, ট্রু। মিস ফারজানা আলম মৌসুমী, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। বাক্যটার অর্থ লেখার চেষ্টা করেন। Try to write a meaning of the sentence. So, viruses are unimaginably varied and ubiquitous. তাহলে ওখানে ওই কথাটা ছিল যে করোনা ভাইরাসের কথা বলছে বা যে কোনো ধরনের ভাইরাসের কথা বলছে, যে ভাইরাসেস আনইমাজিনেবলি, কল্পনার চেয়েও বেশি। ইমাজিনেশন মানে কল্পনা, আনইমাজিনেবলি মানে যা কল্পনা করা যায় না। তাহলে ভাইরাসেস আর আনইমাজিনেবলি ভ্যারিড, যে ভাইরাসের যে ধরন সেটা কল্পনার চেয়েও বেশি। ভাইরাসের যে ধরন, যে যে পরিমাণ ভাইরাস আছে, যে যে ভ্যারিয়েশন আছে ভাইরাসের মধ্যে, সেটা কল্পনারও বাইরে। অ্যান্ড ইউবিকুইটাস, এবং ভাইরাসগুলো হচ্ছে ইউনিভার্সাল, মানে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ভাইরাস নাই। রাইট, এখানে ওই আর্টিকেলটাতে আমার মনে পড়ে যে গতকাল রাতেই আমি আর্টিকেলটা পড়ছিলাম। ওখানে লেখা ছিল যে একটা সোয়েটার, একজন লোকের একটা সোয়েটার তারা গবেষণা করে দেখেছে যে সেখানে প্রায় ওই যে 200 এর চেয়েও বেশি ক্যাটাগরির ভাইরাস আছে ওই একটা সোয়েটারের মধ্যে। রাইট, তাহলে ভাইরাসেস আর আনইমাজিনেবলি ভ্যারিড এন্ড ইউবিকুইটাস। এই যে শর্ট একটা সেন্টেন্স, একটা ছোট সেন্টেন্সে কি থাকে, পাঞ্চ থাকে। রাইট, ইট হ্যাজ আ লাইক পাওয়ার। খুব ক্লিয়ারলি একটা ইনফরমেশন ছোট সেন্টেন্সে দেওয়া যায়। সো মেক শিওর যখন আপনি লিখছেন, একটা এসে লিখছেন, একটা লেটার লিখছেন, কথা বলছেন, sometimes say short, clear sentences. It makes an impact that complex, lengthy sentences can never do. All right? So, next sentence চলে যাই। Okay, let's write the next sentence. তাহলে যে অর্থটা কি লিখেছে, যে ভাইরাসের অভাবনীয় বৈচিত্র্যময় এবং সর্বব্যাপী। ওকে, সো ভাইরাস একটি দরকার নাই, চমৎকার হয়েছে, তাহলে ভেরি গুড, খুব সুন্দর বাক্য লিখেছে। ভাইরাস একটি, ভাইরাস অভাবনীয় বৈচিত্র্যময় এবং সর্বব্যাপী, এরকম লিখতে হবে। বাংলা শব্দের চয়নগুলো খুব ভালো হয়েছে, ভেরি গুড। নেক্সট সেন্টেন্স। ওকে, সহজটা দিয়ে শুরু করলাম। নেক্সট, এই পার্টিকুলার আর্টিকেলে লেখা ছিল পরের বাক্যটাতে, দ্য ওয়ার্ল্ড ইজ টিমিং উইথ দেম। এটা পরের প্যারাগ্রাফে এরকম একটা কথা ছিল, দ্য ওয়ার্ল্ড ইজ টিমিং উইথ দেম। লেখেন, কেউ কিন্তু গুগল করা যাবে না, ডিকশনারি না, যা মনে হচ্ছে। কি মনে হচ্ছে? দ্য ওয়ার্ল্ড ইজ টিমিং উইথ দেম, যেটা মনে হচ্ছে এটা লেখেন। টিমিং মানে কি? হ্যাঁ, টিমিং। ডোন্ট ট্রাই টু ইউজ গুগল ট্রান্সলেট। ওকে, সো দ্য ওয়ার্ল্ড ইজ টিমিং উইথ দেম। এখানে কিন্তু দেখেন টিমিং বানানটা, এটা কিন্তু ডাবল ই, TEAM না। হ্যাঁ, রাইট, ভেরি গুড। মিস্টার কিবরিয়া বলছে ফিল, ফিল টিমিং। তো বাংলাতে যদি এটার অর্থটা বলি যে দ্য ওয়ার্ল্ড ইজ টিমিং উইথ দেম, এটার অর্থটা হবে গিজ গিজ করছে। টিমিং এর, আমার মতে টিমিং এর সবচেয়ে মানে ভালো বাংলা হলো গিজ গিজ করা। রাইট, গিজ গিজ আমরা বলি না যে মানুষে গিজ গিজ করতেছে, অথবা এই যে কিলবিল করছে, কিলবিল। যদি কোনো পোকামাকড় হয় তখন আমরা বলি কিলবিল করছে। রাইট, তো কিলবিল ইংরেজি অথবা গিজ গিজ ইংরেজি, টিমিং। তাহলে মানুষের ক্ষেত্রে আমরা বলি গিজ গিজ করছে, তাই না? অনেক একটা স্টেডিয়ামে অনেক মানুষ, আমরা বলবো যে মানুষ গিজ গিজ করছে। এই গিজ গিজ শব্দের কিন্তু ইংরেজি পাওয়া যাবে না, বাংলা শব্দ। আবার যদি এরকম হয় পোকামাকড়, তাহলে আমরা বলবো যে কিলবিল করছে। তাহলে এই যে কিলবিল করছে, গিজ গিজ করছে, মানে এক জায়গায় অনেকগুলো জিনিস একসাথে, এটার ইংরেজিটা হচ্ছে টিমিং। খুব মজার, তাই না? কিলবিল করা ইংরেজি কি, গিজ গিজ করা ইংরেজি কি? জিজ্ঞেস করলে মানুষজন তো হয়ে যাবে। তাকে জিজ্ঞেস করবেন কাউকে এখন থেকে, আবার বন্ধুকে জিজ্ঞেস করবেন আজকে এপিসোড দেখার পরে যে বল কিলবিল আর গিজ গিজ ইংরেজি কি। দ্য ওয়ার্ল্ড ইজ টিমিং উইথ দেম। থিমিং, থিমিং, রাইট, উচ্চারণটা থিমিং। দ্য ওয়ার্ল্ড ইজ থিমিং উইথ দেম, যে এই পৃথিবীতে কি ভাইরাস গিজ গিজ করছে, কিলবিল করছে। খুব ইন্টারেস্টিং, রাইট? তাহলে দেখি কে কি লিখছে। এই যে এখানে কথাটা, যে ফারজানা আলম মৌসুমী বলছিল যে ভ্যারিড মানে ভ্যারিয়েন্ট, ডিফারেন্ট টাইপের। হ্যাঁ,
ইউবিকুইটাস মানে ইউনিভার্সাল। ট্রু, থ্যাংক ইউ মিস ফারজানা। যখন যে শব্দের অর্থটা বলবো সেটা কমেন্টে লিখে ফেলবেন আপনারা। রাকিব ভাই বলছে ভাইরাস কল্পনাতীতভাবে ভিন্নতর হয় ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, হ্যাঁ, এটার মিনিংটাও অনেকটা ঠিক আছে। আসলে ওয়ার্ল্ড ওয়াইড ভিন্নতর হয় এরকম বললে একটু মনে হয় যেন পুরো পৃথিবীতে ভিন্নতর। আপনাকে বলতে হবে যে ভাইরাস কল্পনাতীতভাবে বিভিন্ন রকম হয় এবং সর্বব্যাপী হয়, সব জায়গায় পাওয়া যায়। তারপরে বলছি যে লুৎফুন নাহার বলছে ভ্যারিড মানে হলো ডিফারেন্ট, ইউবিকুইটাস মানে হলো ইউনিভার্সাল। এগুলোতে বাক্য তৈরি করতে হবে, ভ্যারিড এবং ইউনিভার্সাল, ইউবিকুইটাস। হ্যাঁ, এগুলো ইংরেজি শব্দ থেকে আবার বাক্য ভাষায় তৈরি করতে হবে, বাক্য তৈরি না করলে মনে থাকবে না। হ্যাঁ, যে টিমিং মানে ভরে যাওয়া, তাই না? ফিল, হ্যাঁ। হন্টেড, হন্টেড মানে টিমিং না তো, হন্টেড মানে তো ডিফারেন্ট। হ্যাঁ, আচ্ছা। তারপরে এটা কি কিলবিল, রাইট। পৃথিবীতে এরা গিজ গিজ করছে। গুড, ভেরি গুড মিস্টার লুৎফুন নাহার, খুব সুন্দর হয়েছে। পৃথিবীতে এরা গিজ গিজ করছে, একদম রাইট। ওকে, নেক্সট সেন্টেন্স। অলরাইট, লেটস টেক অ্যানাদার সেন্টেন্স। নো কিওর ইজ ইন দ্য অফিং। এটাও কিন্তু সেম আর্টিকেল থেকেই নেওয়া। নো কিওর ইজ ইন দ্য অফিং। নো কিওর ইজ ইন দ্য অফিং। অফিং, কিওর মানে কি? কিওর মানে হচ্ছে প্রতিষেধক, প্রতিষেধক। ইজ ইন দ্য অফিং, দেখেন কি কত ইন্টারেস্টিং একটা সেন্টেন্স। নো কিওর ইজ ইন দ্য অফিং, এরকম বাক্য কি আমরা লিখি? লিখি না। তাহলে কমপ্লেক্স বাক্য লেখা সিম্পল বাক্য লেখার চাইতে ইজি, এটা কি আপনারা বিশ্বাস করেন? আপনারা মানেন? আমি কিন্তু এটা মানি যে সিম্পল বাক্য, কোন একটা কথাকে সহজভাবে, সহজ কথায় শর্ট করে বলা অনেক কঠিন, বেশি করে লম্বা করে বলা ইজি। যেমন এই লাইভ ক্লাসগুলো আধা ঘন্টা বেশি হলে, রাইট, ম্যাক্সিমাম 30 মিনিট 25 মিনিট আমি নিই। এই ক্লাসগুলোতে আমার বেশি চিন্তা করা লাগে যে আমি কি বলবো। 3 ঘন্টার ক্লাসে এত চিন্তা করা লাগে না, কেন? সময় আছে, ধীরে সুস্থে বলা যাবে। আর এখানে সময় কম, এক্সাক্ট বলতে হবে, ছোট করে কাজ করা কঠিন। তাহলে নো কিওর ইজ ইন দ্য অফিং বাক্যের অর্থ বলেন। অফিং শব্দটার মানে আমি বলে দিচ্ছি। ইট উডন্ট বি ফেয়ার ইফ আই আস্ক ইউ টু ট্রান্সলেট দিস শর্ট সেন্টেন্স উইথ দিস পার্টিকুলার ওয়ার্ড দ্যাট ইজ আননোন। তাহলে কি হয়, একটা ছোট বাক্যে একটা শব্দ না জানলেই কিন্তু বাক্যটা আর ক্লিয়ার হয় না। তাহলে এই যে ভেরি গুড, এই যে জাহিদ ভাই অলরেডি লিখছে অফিং মানে হলো ফিউচার। হ্যাঁ, তাহলে অফিং মানে ফিউচার না, ঠিক সরাসরি ফিউচার না, বাট ভেরি গুড, কাছাকাছি। হ্যাঁ, ঘনায়মান, এটা নূর কোত্থেকে পাইলো এই শব্দ? এই বাংলা শব্দ তো আমি জানি না, ঘনায়মান, কঠিন বাংলা, রাইট? তবে সুন্দর হয়েছে ঘনায়মান, যেটা আসছে ফোরসিয়েবল। অফিং মানে ফোরসিয়েবল ফিউচার। ফোরসিয়েবল মানে কাছের ফিউচার, অতি দ্রুত। হ্যাঁ, ফোরসিয়েবল মানে কি, যে আশা করা যাচ্ছে না। নো কিওর ইজ ইন দ্য অফিং মানে শীঘ্রই কোনো কিওর, কোনো প্রতিষেধক আশা করা যাচ্ছে না। তাহলে অফিং, অফিং মানে হলো যেটা ফোরসিয়েবল ফিউচার, তার মানে যেটা দেখা যায়, যেমন 300 বছর পরে হবে কোনো কিছু, সেটা কিন্তু অফিং না। কিন্তু ফর এক্সাম্পল 6 মাস পরে হবে বা 1 বছর পরে হবে, সেটা হচ্ছে অফিং। তার মানে ফোরসিয়েবল ফিউচার, যেটা অলরেডি ধারণা করা যাচ্ছে যে এরকম কিছু হতে পারে, এটাকে বলা হয় ফোরসিয়েবল ফিউচার। তাহলে অফিং মানে হলো ফোরসিয়েবল ফিউচার। তাহলে বলছে নো কিওর ইজ ইন দ্য ফোরসিয়েবল ফিউচার। ওকে, তাহলে অফিং মানে কি? ফোরসিয়েবল ফিউচার। অফিং মানে নিকটবর্তী ভবিষ্যৎ, নিকটবর্তী ভবিষ্যৎ, কাছের ভবিষ্যৎ। ওকে, শীঘ্রই, এরকম শীঘ্রই। তাহলে শীঘ্রই কোনো প্রতিষেধক পাওয়া যাবে না, শীঘ্রই কোনো প্রতিষেধক নেই, আসবে না করোনা ভাইরাসের জন্য, রাইট? চমৎকার। তাহলে এই যে দেখেন শর্ট সেন্টেন্সেস, আমরা কিন্তু শর্ট সেন্টেন্স করতেছি। আমি শুরুতেই বলেছিলাম শর্ট এন্ড সুইট, অর ইজ ইট? হ্যাঁ, আচ্ছা, লেটস ট্রাই অন ওয়ান মোর। আচ্ছা, এইবার এই যে এটা কালো হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় আর্টিকেল থেকে। আমি আরেকটা আর্টিকেল পড়েছি গতকাল রাত্রে, সেটা ছিল ভ্লাদিমির পুতিনকে নিয়ে। ভ্লাদিমির পুতিন যে রাশিয়ার প্রেসিডেন্ট, অনেক বছর ধরে সে রাশিয়ার প্রেসিডেন্ট। তো দ্য ইকোনমিস্টে তাকে ক্রিটিসাইজ করে একটা আর্টিকেল ছাপানো হয়েছে, মনে হয় গত সপ্তাহে হবে।
আর্টিকেলটা আমি গতকাল পড়েছি। তো এই আর্টিকেলটার মধ্যে এরকম একটা বাক্য ছিল যে রেজিমস দ্যাট রুল বাই ফিয়ার লিভ ইন ফিয়ার। দেখেন, হ্যাঁ, এই যে অচিরেই, না, যে অফিং অচিরেই, এটা খুব ভালো শব্দ ছিল, বাংলা শব্দটা সুন্দর হয়েছে। এম এ আজিম, থ্যাংক ইউ। অফিং অচিরেই, অচিরেই শব্দটা বাংলা শব্দটা ভালো হয়েছে। ঘনায়মান ই টু বি অ্যাপসে আসে, এটা বাংলাটা হেভি টাফ আছে। এই ই টু বি অ্যাপস না ব্যবহার করে ভালো। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই যে রিজিমস দ্যাট রুল বাই ফিয়ার লিভ ইন ফিয়ার, এটার বাংলা কি? লেখেন, লেখেন সবাই। রিজিমস দ্যাট রুল বাই ফিয়ার লিভ ইন ফিয়ার। রেজিমস, রেজিমস মানে হলো কোন একটা শাসন, শাসন, শাসক গোষ্ঠী যখন শাসন করে এটাকে বলা হয় রেজিম। ওকে, রেজিম, রাইট। রেজিমটা আসলে ঠিক দেশের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। রেজিমটা হলো ফর এক্সাম্পল যে যে দল ক্ষমতায় আছে, যে ব্যক্তি ক্ষমতায় আছে, তার ওই শাসনটাকে বলা হয় রেজিম। ওকে, রেজিম মানে কিন্তু দেশ না। তাহলে ফর এক্সাম্পল যখন পাকিস্তানিরা আমাদেরকে শাসন করেছে, পাকিস্তানিরা বাংলাদেশকে শাসন করেছে, তখন আমরা বলেছি পাকিস্তানি রেজিম, পাকিস্তানি রেজিম, পাকিস্তানি শাসন। রেজিম মানে শাসন, জনগণকে শাসন করা। তাহলে এই রেজিম দ্যাট রুল বাই ফিয়ার লিভ ইন ফিয়ার, এটার ইংরেজি কি হবে? লেখেন, রাইট। এটা কিন্তু সহজ, আশা করি পারা যাবে, রাইট? রাইট ইট, লিখে ফেলেন। রেজিমস দ্যাট রুল বাই ফিয়ার লিভ ইন ফিয়ার। ওকে, রাইট ইট ডাউন। রেজিমস দ্যাট রুল বাই ফিয়ার লিভ ইন ফিয়ার। তাহলে কি হবে? একটু চিন্তা করলেই কিন্তু এটা পারা যাবে, একটু ভাবলেই এটা পারা যাবে। রেজিমস মানে বলে দিছি শাসন, তাহলে দ্যাট রুল বাই ফিয়ার, ফিয়ার মানে কি? ভয়। রুল মানে শাসন করা বা দেশ চালানো। তাহলে রেজিমস, হ্যাঁ, এম্পায়ার। তাহলে রেজিমস দ্যাট রুল বাই ফিয়ার লিভ ইন ফিয়ার, তাহলে বলতেছে যে যে শাসকরা, যে শাসক গোষ্ঠী ভয় ভীতি দেখিয়ে শাসন করে, দেশ চালায়, তারা নিজেরাও ভয়ে থাকে। তাহলে দেখেন, শাসক গোষ্ঠী, রেজিমস হলো ওই যে বলছেন পাকিস্তানি রেজিম, পাকিস্তানি শাসক গোষ্ঠী, তাহলে শাসক বা শাসন করা। তাহলে যারা ভয় দেখিয়ে শাসন করে, দেশ চালায়, যারা ভয় ভীতি দেখিয়ে দেশ চালায়, তারা নিজেরাও ভয়ে থাকে। রেজিমস দ্যাট রুল বাই ফিয়ার লিভ ইন ফিয়ার, তার মানে দোজ হু রুল বাই ফিয়ার দে অলসো লিভ ইন ফিয়ার। ভয়ের রাজত্ব ভয়ের মধ্যে থাকে। চমৎকার, আরিফুল ভাই চমৎকার লিখেছে, ভয়ের রাজত্ব ভয়ের মধ্যে থাকে। যারা নিজেরা ভয় দেখিয়ে মানুষকে ভয় দেখায়, তারা নিজেরাও কিন্তু ভয় থাকে যে কখন নাকি আমাকেও কেউ মেরে ফেলে, রাইট? আমাকেও কেউ জেলে ঢুকায় দেয়। তাহলে দিস ইজ, এই আর্টিকেলটা যে দ্য ইকোনমিস্টে রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে লেখা হয়েছে এই কথাটা। আচ্ছা, নেক্সট বাক্যে চলে যাই। লেটস লুক এট দ্য নেক্সট সেন্টেন্স। আচ্ছা, এখানে সরাসরি নামটাই আছে, কি লেখা? ভ্লাদিমির পুতিন ইজ রাটেলড। ভ্লাদিমির পুতিন ইজ রাটেলড। দেখেন, খুব চমৎকার চমৎকার শব্দ যেগুলো ছোট বাক্যে থাকে। ছোট বাক্যে যে একটা পাঞ্চ বলেছিলাম না, ছোট বাক্যে যে ইম্প্যাক্ট, বড় বাক্যে সেটা নাই। তাহলে ভ্লাদিমির পুতিন ইজ রাটেলড, চিন্তা করেন, আপনারা ভাবতে থাকেন, আমি আপনাদের কমেন্টস গুলো পড়ি। যে সরকারগুলো ভয়ে শাসন করে তারা ভয়ে বাস করে। এখানে মিস্টার জাহিদ, যে সরকারগুলো ভয়ে শাসন করে না, যে সরকারগুলো ভয় দেখিয়ে শাসন করে, কারণ রুল বাই ফিয়ার, বাই ফিয়ার মানে ভয় দেখিয়ে। তাহলে যে সরকারগুলি ভয় দেখিয়ে শাসন করে তারা ভয়ের মধ্যে বসবাস করে, তারা নিজেরাও ভয় থাকে। ভেরি গুড, সুন্দর হয়েছে। তাহলে এখন এটা ভ্লাদিমির পুতিন ইজ রাটেলড, ভ্লাদিমির পুতিন ইজ রাটেলড। দেখেন, ছোট বাক্য শব্দ না জানলে বের করা কঠিন। রাটেলড মানে যদি আপনি না বুঝেন, না জানেন, তাহলে এই বাক্যের অর্থ বের করা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। এবং শব্দটা, এই র্যাটেল শব্দটার খুব মজার একটা কি আছে, হিস্ট্রি আছে। মানে এটা রিজনটা কি, র্যাটেল শব্দটা আসলো কোত্থেকে, র্যাটেলড শব্দটা কোত্থেকে আসলো, এটা আমি আপনাদেরকে বলবো, খুব মজা পাবেন। র্যাটেল শব্দটার অরিজিনটা খুব মজার। দেখেন,
কি হবে? আচ্ছা, এম এ আজিম বলছে যারা ভয়ভীতি করিয়ে বা চুরি করে রাজত্ব করে তারাও ভয়ের মধ্যে থাকে। রাইট, আজিমের কথাটাও ঠিক আছে, নাইস। লুৎফুন নাহার বলছে যারা ভয়ের রাজত্ব করে তারা ভয়ে বসবাস করে, ভীতি দ্বারা শাসন করা শাসনগুলি ভয়ে ছেড়ে যায়। না না, এটা তো হইলো না, এটা গুগল থেকে নিচ্ছে সাইদ মাসুদ। ভীতি দ্বারা শাসন করা শাসনগুলি ভয়ে ছেড়ে যায়, এরকম না মিনিং। আরো ন্যাচারাল, আরো নর্মাল মিনিং করতে হবে। হ্যাঁ, ডিকশনারি বা ওই যে গুগল ট্রান্সলেশনের মিনিং করলে তো হবে না। চিন্তা করেন, থিঙ্ক হোয়াট ইজ দ্য মিনিং। আমি একটু শেয়ার করতেছি আমার লাইফটা, আমাদের যে সাইফুরস অনলাইন যে বাকি পেজগুলো আছে সেখানে। ইউ গাইস ডু দ্য সেম, যারা দেখছেন, এনজয় করছেন, শিখছেন, তাদের কিন্তু এটা দায়িত্ব যে তারা শেয়ার করবে, অন্যদেরকেও শেখার সুযোগ দিবে। শেয়ার করাটা এক ধরনের থ্যাংক ইউ বলার মতো, ঠিক না? কারো লাইভ শেয়ার করাটা তাকে থ্যাংক ইউ বলার মতো, যে আপনার লাইভটা ভালো লেগেছে তাই শেয়ার করলাম, রাইট? আচ্ছা, সো তাহলে এই যে র্যাটেলড, হ্যাঁ, র্যাটেলড মানে কি? ইরিটেট, ইরিটেট। আচ্ছা, ওয়ার্ড মিনিং ইজ ক্রুশাল, রাইট? মিস্টার আজিমের সাথে আমি একমত। র্যাটেলড, ঘর ঘর কারা, এই রাকিব ভাই কাছাকাছি যাইতে পারছে। র্যাটেল, দেখেন একটা জিনিস চিন্তা করেন, যখন মানে ধরেন একটা টেবিলের মধ্যে অনেকগুলো থালাবাটি বা গ্লাস প্লেট আছে, টেবিলটা যদি আমি নাড়াই, ঝাঁকি দেই, তাহলে কি এটা আওয়াজ হবে না? সবকিছু কেঁপে উঠবে না? একটা র্যাটলিং শব্দ হবে, এই শব্দটাকে বলে র্যাটলিং। মানে একটা সাথে একটা বাড়ি খাওয়া, কোনো কিছু যখন ঝাঁকি দেয়, রাইট, যখন ভূমিকম্প হয় মাঝে মাঝে, তখন শোকেসের ভিতরে কাচের প্লেট বাটিগুলো কেঁপে উঠে না? ঝনঝন শব্দ হয় না? এইটাকে বলা হয় র্যাটলিং। তার মানে র্যাটেলড মানে কেঁপে ওঠা, র্যাটেল মানে কেঁপে ওঠা। তাহলে ভ্লাদিমির পুতিন ইজ র্যাটেলড, মানে ভ্লাদিমির পুতিন কেঁপে উঠছে, ভ্লাদিমির পুতিন কেঁপে গেছে, তার ভয়, মানে তার ভিতরে একটা কি আসছে, একটা কম্পন ক্রিয়েট হয়েছে, কম্পন। তাহলে ভ্লাদিমির পুতিন ইজ র্যাটেলড, মানে ভ্লাদিমির পুতিন কেঁপে উঠেছে, ভয়ে কেঁপে ওঠা, ঠিক আছে? মানে এটা ওই যে আমরা হঠাৎ করে একটা কি আমরা এরকম ঝাঁকুনি দিই না শরীরটা, এটাকে বলা হয় র্যাটেল। তো দেখেন এই যে নরবরে, ভ্লাদিমির পুতিন নরবরে, না না না, মিস মিস ফাতেমা, রাইট? না, দেখছেন যে নরবরে বসালে এখানে হবে না। বা ভ্লাদিমির পুতিন কি ঘর ঘর করা, ভ্লাদিমির পুতিন ঘর ঘর করে, হ্যাঁ, এটা কি হবে? হবে না। তাহলে ভ্লাদিমির পুতিন কেঁপে উঠেছে। এখানে ওই কনটেক্সটটা বলে দেই আপনাদেরকে, যে বেলারুসের একজন বিরোধী দলীয় নেতাকে বিষ খাওয়ানো হয়েছে। বিষ খাওয়ানোর কারণে সে এখন মনে হয় ইংল্যান্ডে বা জার্মানিতে সে এখন ইয়েতে আছে, সরকারের অ্যাসাইলামে আছে। তো ওই জন্য বেলারুসে অনেক বিক্ষোভ হচ্ছে। তো ওইটা বলতেছিল যে বিক্ষোভে ভ্লাদিমির পুতিন ইজ র্যাটেল, ভ্লাদিমির পুতিন কেঁপে উঠেছে। তাহলে খুব চমৎকার একটা বাক্য দেখলাম আমরা। আরেকটা বাক্য দেখি, লেটস টেক অ্যানাদার সেন্টেন্স। হিজ ওয়ার্ডস রিং হলো, হিজ ওয়ার্ডস রিং হলো, এটাও ভ্লাদিমির পুতিনকে নিয়েই লেখা, যে ভ্লাদিমির পুতিন, হিজ মানে ভ্লাদিমির পুতিন, হিজ ওয়ার্ডস রিং হলো। দেখেন এটাই বাক্য, এতটুকুই সেন্টেন্স, আগে পিছে কিছু নাই, মানে এটার কি নাই, আর কোনো সাথে কোনো লেজ নাই, হিজ থেকে শুরু, হলোতে ফুল স্টপ। র্যাটেল স্নেক থেকে এসছে। র্যাটেল স্নেকের পেছনে একটা কি আছে, লেজের মধ্যে একটা ঝুনঝুনি আছে, ঝুনঝুনি। তো এটা সে নাড়ায়, যখন সে র্যাটেল স্নেকটা যখন ভয় পায়, নিজে যখন ভয় পেয়ে যায়, তখন সেটা নাড়ায়, নাড়ালে সে বুঝতে পারে যে সাপটা ভয় পাচ্ছে, কামড় দিবে। এটা ওখানে এটাকে র্যাটেলড, এরকম কেঁপে ওঠা, ওই যে ঝনঝন করা, কেঁপে ওঠা। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন হিজ ওয়ার্ডস রিং হলো, হিজ ওয়ার্ডস রিং হলো, কি হবে এটা মিনিং? হিজ ওয়ার্ডস রিং হলো। ভেরি গুড, ভেরি গুড। আবেদা, আবেদা খুব চমৎকার, খুবই চমৎকার ভাবে সে উত্তর দিয়েছে, আনকনভিনসিং। ইয়েস, ইয়েস। রিং হলো মানে ওই যে কোনো কিছু যে বলে না, ফাঁকা কলসি বাজে বেশি, আমরা বাংলায় বলি না, ফাঁকা কলসি বাজে বেশি, মানে কলসি যদি খালি থাকে, হলো মানে কি? ফাঁকা। হলো মানে ফাঁকা। তাহলে হলো, ওই কলসিতে বাড়ি দিলে
আওয়াজটা হবে কি বেশি হবে। তো হিজ ওয়ার্ডস রিং হলো, তার মানে তার কথা ফাঁপা, ফাঁপা কথা, ফাঁকা বলি। আমরা বলি না যে ফাঁকা বলি, ফাঁকা বলি, তার মানে সে যেটা বলছে সেটা সে মিন করছে না, আনকনভিন্সিং। তাহলে হিজ ওয়ার্ডস রিং হলো মানে তার কথাগুলো ফাঁকা বলি, তার কথাগুলো ফাঁকা বলি, তার কথাগুলো কি কোনো ভিত্তিহীন, রিং হলো মানে ভিত্তি নাই, ফাঁকা, ফাঁকা বলি। ওকে, ভেরি গুড। তাহলে এখন এই যে রিং হলো, যেমন আমরা কারো কথা শুনে যদি মনে হয় যে তার কথাটা ফাঁকা বলি, তার কথাটা আসলে কিনা কোনো সাবস্টেন্স নাই তার কথায়, in that case we can say that your words are ringing hollow, right? অথবা when he said that he will help me, it rang hollow. সে যখন বলেছিল যে সে আমাকে সাহায্য করবে, তার কথাটা ফাঁকা বলি মনে হচ্ছিল, it rang hollow, মনে করছো ফাঁকা বলি মনে হওয়া। ওকে, আচ্ছা, তাহলে এই যে শব্দগুলো, এগুলো দিয়ে আমরা কি করব, বাক্য তৈরি করব, রাইট? র্যাটল, রিং হলো, রেজিমস, হ্যাঁ, বাক্য তৈরি করব। লেটস ট্রাই ওয়ান মোর কথা, হ্যাঁ, ওয়ান মোর সেন্টেন্স। এটা কি বাজে কথা, হ্যাঁ, বাজে কথা, ওই হলো না, রিং হলোটা বাজে কথার সাথে মিলে না, হ্যাঁ, রিং হলো মানে ফাঁকা বলি। সো লেটস ট্রাই ওয়ান মোর, দেখি আর আছে কিনা। ইয়েস, probably this is the last one. That is causing alarm. That is causing alarm. এই যে তার কথাগুলো যে ফাঁকা, হ্যাঁ, ফাঁকা বলি বলে, মিথ্যা কথা বলে, দ্যাট ইজ কজিং অ্যালার্ম। অ্যালার্ম মানে দুশ্চিন্তা, অ্যালার্ম মানে দুশ্চিন্তা পড়া, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়া। তাহলে দ্যাট ইজ কজিং অ্যালার্ম মানে হলো যে তার এই বিহেভিয়ার গুলো, তার এই কাজগুলো দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে, মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি করছে। কজিং অ্যালার্ম মানে সবাইকে দুশ্চিন্তাগ্রস্ত, সবাইকে অ্যালার্ট করা। অ্যালার্ম মানে কি, সতর্ক হয়ে যাওয়া, সবাই সতর্ক হয়ে যাচ্ছে, সবাই সন্দেহ করছে, দ্যাট ইজ কজিং অ্যালার্ম। তার মানে তার কথাগুলো মানুষকে সতর্ক করে ফেলছে, তার কথাগুলো, তার কাজগুলো মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিচ্ছে, দ্যাট ইজ কজিং অ্যালার্ম। তাহলে এখানে অ্যালার্ম মানে, আমি যদি খুব সিম্পলি বলি, এই বাক্যে অ্যালার্মের পারফেক্ট অ্যাডজাস্টমেন্ট হবে যদি আপনি দুশ্চিন্তা বলেন, দ্যাট ইজ কজিং অ্যালার্ম, তার মানে তার কথাগুলোর দুশ্চিন্তা তৈরি করছে, মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি করছে। ভেরি গুড। তাহলে এই যে বাক্যগুলো, দিজ আর দ্য সেন্টেন্সেস দ্যাট আই ওয়ান্টেড টু সে, এবং এই বাক্যগুলো থেকে আমরা টুকটাক কিছু কিছু শব্দ কিন্তু শিখে ফেলছি, এবং এই রকমের ছোট ছোট বাক্য আমাদেরকে লিখতে হবে। এখানে বলছে দিস নাম্বার নাও লুক সেট টু রাইজ, পরের বাক্যটা আতঙ্কের কারণ। সাইদ শাহ আলম, থ্যাংক ইউ স্যার, খুব একদম পারফেক্ট শব্দ বলেছেন। ওই যে অ্যালার্ম, আতঙ্কের কারণ, তার কথাগুলো বা তার অ্যাকশন গুলো মানুষের মধ্যে একটা আতঙ্ক ক্রিয়েট করছে। ভেরি গুড। ভয়ের, দুশ্চিন্তা বা ভয়ের চাইতেও আতঙ্ক শব্দটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে আমার মনে হয়। আচ্ছা, তাহলে দিস নাম্বার নাও লুক সেট টু রাইজ, সেট টু, হ্যাঁ, এই যে সেট টু রাইজ, এই নাম্বার, এই সংখ্যাটা মানে তার যে এই ডিসঅ্যাপ্রুভাল রেটিং এবং ওই যে রাশিয়ার কিছু প্রেডিকশন আর কি, হ্যাঁ, আনএমপ্লয়মেন্ট বা এরকম, এই সংখ্যাটা আরো বাড়বে, বেকারত্বের সংখ্যা আরো বাড়বে, বা তার ডিসঅ্যাপ্রুভাল রেটিং আরো বাড়বে, এরকম ভাবে ওইখানে এই নাম্বারটা বলছিল যে দিস নাম্বার নাও লুক সেট টু রাইজ। সেট টু মানে কি, সেট টু, সেট টু রাইজ তার মানে নিশ্চিত ভাবে, শিওরলি, সেট টু মানে শিওরলি হবে। দিস নাম্বার নাও লুক সেট টু রাইজ, এই নাম্বারটা এখন মনে হচ্ছে, লুকস মানে মনে হওয়া, এখন মনে হচ্ছে, নাও লুকস, দিস নাম্বার নাও লুকস, এই নাম্বারটা এখন মনে হচ্ছে অবশ্যই বাড়বে। হ্যাঁ, সেট টু এখানে বিগিন না, না মিস কি, সেট, সেট টু মানে এখানে বিগিন না, এই যে সেট টু মানে এখানে নিশ্চিত ভাবে, শিওরলি, এসব কাজই মানুষের মধ্যে আতঙ্কের কারণ। ভেরি গুড লুৎফুন্নাহার। তাহলে দিস নাম্বার নাও লুক সেট টু রাইজ, এখানে সেট টু মানে কি, নিশ্চিত ভাবে। তাহলে দ্য নাম্বার নাও লুক সেট টু রাইজ, যে সংখ্যাটি এখন নিশ্চিত ভাবেই বাড়বে, এই সংখ্যাটি এখন নিশ্চিত ভাবেই বাড়বে বলে মনে হচ্ছে, মনে হওয়া, লুকস মানে মনে হচ্ছে। তাহলে এই নাম্বারটা এখন দেখে মনে হচ্ছে নিশ্চিত ভাবেই বাড়তে থাকবে, সেট টু রাইজ।
ওকে, তাহলে এই যে আমরা যা যা দেখলাম, the things that we have talked about today, all these sentences, all these short sentences, right? হ্যাঁ, এই যে ভাইরাস থেকে শুরু করেছিলাম, একদম ভ্লাদিমির পুতিন এসে শেষ করেছি, রাইট? সো আরেকটা বাক্য আছে তো, I have one more. All this spells trouble. All this spells trouble. Spell মানে কি, বানান করা নাকি? কি হবে এখানে? All this spells trouble. What does it mean? All this spells trouble. এখানে এই যে এখানে স্পেল মানে হলো নির্দেশ করা, কোনো কিছুর দিকে পয়েন্ট করা। তাহলে এই যে ভ্লাদিমির পুতিনের এত কিছু, এই সব কিছু দেখে মনে হচ্ছে ইট ইজ পয়েন্টিং টুয়ার্ডস ট্রাবল। ইট ইজ পয়েন্টিং টুয়ার্ডস ট্রাবল, যে সবকিছু দেখে মনে হচ্ছে সামনে বিপদ আছে। কোন সেন্টেন্সই ডাইরেক্ট অনুবাদ করা যায় না, রাইট? রাকিব হোসেন ঠিক বলেছেন, ডিরেক্ট অনুবাদ আসলে হয় না, ভাবানুবাদ করতে হয়। এটাই আমরা বুঝি না, অনেক সময় আমরা সবকিছু আক্ষরিক অনুবাদ করার চেষ্টা করি, ভাবানুবাদ করতে হবে। থ্যাংক ইউ রাকিব ভাইয়ের কথাটা আমার খুব পছন্দ হয়েছে। অল দিস স্পেলস ট্রাবল, এই তার সব কাজ দেখে মনে হচ্ছে সামনে বিপদ। তাহলে স্পেলস ট্রাবল মানে বিপদ হবে, কোনো কিছু হওয়া সামনেই আছে, দিক নির্দেশনা দেওয়াটাকে বলা হয় স্পেল। ওকে, অল দিস স্পেলস ট্রাবল। তাহলে এই যে আমি যদি বলি যে হি ইজ নট ওয়ার্কিং প্রপারলি, হি ইজ নট স্টাডিং, হিজ রেজাল্ট ইজ টেরিবল এন্ড অল দিস স্পেলস ফেইলিয়ার, যেতে সে পড়াশোনা করতেছে না, কাজ করতেছে না, গ্রেড খারাপ, সবকিছু দেখে মনে হচ্ছে যে সে সামনে কি হবে, ফেইলিয়ার হবে। তাহলে স্পেলস মানে কোনো কিছুর দিকে পয়েন্ট আউট করে, নির্দেশ করে। ভেরি গুড। সো লাস্ট সেন্টেন্স, probably this is the last one. This feeds a spiraling sense of lawlessness. This feeds a spiraling sense of lawlessness. This feeds a spiraling sense of lawlessness. Spiraling, ঘূর্ণি, স্পাইরাল মানে ঘূর্ণি, ঘুরছে। তাহলে বলতেছে দিস ফিডস ফিডস মানে আরো বাড়ানো, কোনো কিছুকে খাওয়ালে কি হয়, আরো বাড়ে না, সে মোটা হয়। একই রকম বলছে যে এই জিনিসটা যা বললো এতক্ষণ, সেটা এই যে সেন্স অফ ললেসনেস, যে বিশৃঙ্খলার যে সেন্স, বিশৃঙ্খলার যে মনোভাব, এটাকে, এই ঘূর্ণিটাকে আরো বাড়াচ্ছে। বিশৃঙ্খলার যে ঘূর্ণি রাশিয়াতে এখন আছে, বেলারুসে আছে, ওই ঘূর্ণিটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। দিস ফিডস আ স্পাইরালিং সেন্স অফ ললেসনেস। স্পাইরালিং মানে ঘুরতে থাকা, মানে ঘুরে ঘুরে জিনিসটা নিচের দিকে যাইতে থাকে, তাই না? একটা ওই যে পানির মধ্যে আপনারা দেখছেন না ঘূর্ণি, তো পানির মধ্যে ঘূর্ণিতে কি হয়, যে কোনো কিছু ছেড়ে দিলে সেটা নিচে চলে যায় না, রাইট? তাহলে দিস ফিডস আ স্পাইরালিং সেন্স অফ ললেসনেস মানে দিন দিন বিশৃঙ্খলা আরো বাড়তেছে, দিন দিন বিশৃঙ্খলা আরো বাড়ছে। This feeds a spiraling sense of lawlessness. তাহলে এই যে আমরা বাক্যগুলো দেখলাম, the sentences that we have discussed today, আমি এই কথাটা মাঝে মাঝে বলি যে ছোট মরিচের ঝাল বেশি। এটা আমাদের বাংলা একটা, বাংলাতে এই কথাটা আছে, তাই না? ছোট মরিচের ঝাল বেশি। তার মানে বাক্যগুলো ছোট হলেও এই বাক্যগুলোর পাঞ্চ বেশি। বাক্যগুলো ছোট হলেও এগুলোর কি আছে, একটা ইম্প্যাক্ট আছে, এবং বাক্যগুলো মাঝে মাঝে কঠিনও হয়ে যায়, বোঝাটাও কঠিন হয়ে যায়, অর্থ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। সো দিস ইজ দি এন্ড, মাই ফ্রেন্ডস, এন্ড what is it that I wanted to convey today is never underestimate the power of short sentences. Short sentences are nothing to be brushed aside, thinking that these are inferior to complex sentence structures. No, short sentences have their own beauty, have their own utility. So if you want to convey a particular message across clearly and with boldness, you must resort to short sentences. Long sentences won't do in that situation. I encourage you guys, all of you, those who are watching, to use more sentence structures that are short and precise. It doesn't mean that you will not use long sentences. You will use long sentences, sure. Long sentences ব্যবহার করবেন না কেন, করবেন, but every once in a while you should use a short one. প্রতিদিন কি পোলাও, কোরমা, রোস্ট,
হ্যাঁ, তেহারি রেজালা খেতে ভালো লাগবে? লাগবে না। মাঝে মাঝে তো ভর্তাও খেতে হয়, ওটারও দরকার আছে। সো মাঝে মাঝে করলাও খেতে হয়, ওটা দরকার আছে। তার মানে মানে সবকিছুই দরকার আছে। শুধু বড় বড় সেন্টেন্সই লিখলাম, সহজ কথা কেউ ঘুরিয়ে পেঁচিয়ে লম্বা বানালাম, that is not the sign of an accomplished writer. It is a sign that you are a mediocre amateur writer who is trying to impress everybody. Okay? So আমি যেটা বলবো যে এই দেখেন, এগুলো সব যতগুলো বাক্য আজকে আমরা আলোচনা করেছি, every single one of them are taken from the Economist. হ্যাঁ, ইকোনমিক্স থেকে নেওয়া হয়েছে প্রত্যেকটা। তাহলে এগুলো বেস্ট অফ দ্য বেস্ট রাইটার্সরা, রিপোর্টাররা এগুলো ব্যবহার করেছেন, এই শব্দ, এই বাক্যগুলো তাদের আর্টিকেলে। তাদের আর্টিকেলে কিন্তু কমপ্লেক্স বাক্যের অভাব ছিল না, ছিল, অনেক কমপ্লেক্স বাক্য ছিল, বাট সেখানেও আবার এই ছোট বাক্যগুলো ছিল। এবং মজার ব্যাপার কি জানেন? সবচেয়ে মজার ব্যাপার কি? সবচেয়ে মজার ব্যাপার হলো এই বাক্যগুলো বেশিরভাগ ক্ষেত্রেই, এই ছোট বাক্যগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্যারাগ্রাফের প্রথম বাক্য ছিল। আবার বলছি, এই ছোট বাক্যগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্যারাগ্রাফের প্রথম বাক্য ছিল। তার মানে অনেকগুলো প্যারাগ্রাফ লিখেছে, বেশিরভাগ ক্ষেত্রেই প্যারাগ্রাফের শুরুটা হয়েছে ছোট বাক্য দিয়ে, শর্ট সিম্পল সেন্টেন্স দিয়ে। তাহলে এটা এটা আপনাদেরকে কি বলে? হোয়াট ডাজ ইট মিন? যে একটা প্যারাগ্রাফ ছোট শর্ট বাক্য দিয়ে শুরু করলে প্যারাগ্রাফের একটা পাঞ্চ আসে, প্যারাগ্রাফটার মধ্যে একটা কি আসে, ইম্প্যাক্ট ক্রিয়েট হয়। তাহলে মেক শিওর টু ইউজ ইট। ওকে, সো আজকে এই পর্যন্তই। যারা দেখছিলেন, আই এম সো হ্যাপি টু হ্যাভ ইউ গাইস। আমি একটা লাইভ ক্লাস নিব, জুম ক্লাস নিব আমার পরের ব্যাচের জন্য। তো যারা আইএলটিএস পরীক্ষার্থী আছে তারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন, আমার এই ভিডিওটার উপরে লিংক আছে। রেজিস্ট্রেশন করলে আমরা, আমার অ্যাসোসিয়েটসরা, আমাদের কলিগরা আপনাদেরকে ফোন দিবে, ফোন দিয়ে আপনাদেরকে ক্লাস লিংকটা দিয়ে দিবে। আপনারা জুমে সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, আলোচনা করতে পারবেন, এন্ড ইট উইল বি ফ্রি অফ কস্ট। ওকে, এবং এটা পরবর্তী 6 নাম্বার আইএলটিএস ব্যাচের জন্য মূলত করা। সো যারা আইএলটিএস পরীক্ষার্থী হতে চান, আইএলটিএস দিতে চান, আইএলটিএস কোর্সটা করতে চান ইংরেজি শেখার জন্য, তাদেরকে আমি হোল হার্টেডলি ইনভাইট করছি। তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফেজ।